আমরা যদি কালিমার চেতনা নিয়ে দাঁড়িয়ে না যাই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কালিমাই উচ্চারণ করতে পারবে না। আজকের গণ অভ্যুত্থানের পরে আমরা শরিয়ার দাবি করি নাই, আমরা আমাদের অধিকারটুকু চাই নাই। আমরা চেয়েছিলাম না মানুষ থেকে মানুষ হিসেবে বেঁচে থাকতে, কিন্তু আমাদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র এবং পায়তারার মাধ্যমে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। এখনও কি সময় আসে নাই আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর বিধান কায়েমের জন্য নিজেদেরকে জাগ্রত করা? এখনও কি সময় আসে নাই নিজেদেরকে আধুনিক দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার? এখনও কি সময় আসে নাই যত ধরনের ইসলাম বিদ্বেষ আছে, যত ধরনের কুফরি আছে, যত ধরনের নেফাকে আছে, সব কিছুর অন্ধকারকে ধুরে ঠেলে দিয়ে ইসলামের আলোয় এই পুরো দেশকে আলোকিত করার সময় কি এখনো আসে নাই? তসলিমা নাসরিনের বই, সব্যসাচী প্রকাশনী, মাতাল ভব, এগুলো নিয়ে দেশ বিদেশে প্রচুর কথা হচ্ছে। দেশ বলতে তো দেশ, বিদেশ বলতে কেবল ভারত। প্রচুরভাবে এটা প্রচার করা হচ্ছে দেশে বিদেশে যে লেখকদের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে, স্টল ভাঙচুর করা হয়েছে, লেখককে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কিন্তু বাস্তবতাটা আসল কি? চলুন একটু বাস্তবতাটা আগে দেখে আসি। আজকে মোটামুটি অনেক কথা আছে, আগে মূল যে ঘটনাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে সেই ঘটনাটা একটু জেনে আসি। ঢাকা পোস্টের একটি নিউজে উঠে এসেছে, একদল শিক্ষার্থী সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই বিক্রি করা দেখে সেখানে ভিড় করেন। শতাব্দী ভব নামে ওই লেখক তখন সেখানেই বসেছিলেন। তসলিমা নাসরিনের বই কেন বিক্রি করছেন শিক্ষার্থীরা জানতে চাইলে তাদেরকে জঙ্গি বলেন এ লেখক। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাকে নিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আরমান বলেন, আমরা এখানে এসে দেখতে পেয়েছি সব্যসাচী স্টলে ওপেনে তসলিমা নাসরিনের বই বিক্রি করছে। পরবর্তী সময়ে আমরা কারণ জানতে চাইলে ওই লোক আমাদেরকে জঙ্গি বলে এবং জয় বাংলা স্লোগান দেয়। এই হচ্ছে আসল কাহিনী। তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা, এটা নতুন কোনো কথা না। ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। উনি নির্বাসিত জীবনযাপন করছেন দাদাদের দেশে এবং সেখানে বসেই বাংলাদেশকে এবং বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিনিয়ত হেয় ঠাট্টা বিদ্রূপ করে যাচ্ছেন এবং এই দেশকে জঙ্গিবাদের দেশ, তালেবানের দেশ এগুলো বলে বিশ্বমহলে টেরোরিস্ট রাষ্ট্র হিসাবে পরিচয় করিয়ে দিচ্ছেন। তসলিমা নাসরিনের চুম্বন নামে একটা বই আছে, সেই বই প্রদর্শনীকে ঘিরে এই উত্তেজনা। তো এই যে আজকে প্রচার করা হচ্ছে যে স্টল ভাঙচুর করা হয়েছে, লেখককে মারধর করা হয়েছে, এইগুলা দিয়ে যে মানে বাম সংগঠনগুলা বা নারীবাদী ফেমিনিস্ট এবং সুশীলরা যে হাউকাউ করছে এবং দেশে বিদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে, এগুলার কি আসলে কোনো ভিত্তি আছে? আসলে তো কোনো ভিত্তি নেই। বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে তসলিমা নাসরিন, যিনি বিতর্কিত এবং বাংলাদেশ থেকে নির্বাসিত, তার বই চুম্বন নামক বই, যেটা কেন প্রদর্শন করলে কারণ জিজ্ঞাসা করতে গেলে তিনি উস্কানি দেন। কি বলে উস্কানি দেন? যে জঙ্গি বলেন, উগ্রবাদী বলেন, তারপরে জয় বাংলা, এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেন। এইগুলা দেওয়ার পরেই তো উত্তেজনাটা সৃষ্টি হয়। তাইলে আদতে দুষ্টা কার? দুষ্টা কি যারা গিয়েছিল তাদের, নাকি যিনি জয় বাংলা স্লোগান দিয়েছেন, যিনি উগ্রবাদী জঙ্গিবাদী ট্যাগ দিয়েছেন তার? সব্যসাচী প্রকাশনীটা কাদের? এটা হচ্ছে জয় বাংলার লোকদের। দেখেন, একটু দেখেন জয় বাংলার লোকদের। তো প্রশ্ন হচ্ছে, এই জয় বাংলার লোকেরা কিভাবে স্টল বরাদ্দ পায় এবং জেনে বুঝে কিভাবে একজন বিতর্কিত লেখিকার বই প্রদর্শন করে? আমরা এই সংক্রান্ত আলাপ আরেকটু পরে আসব এবং গুরুত্বপূর্ণ আলাপ। এর মাঝখানে আরও কিছু আলাপ সেরে নেই, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আমাদের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম কি বলেছেন সেটা একটু দেখে আসি। মাহফুজ আলম তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে।
আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। মাহফুজ আলম, আমরা অভ্যুত্থানের পক্ষের কি পক্ষের না, এইটার প্রমাণ কি আপনাদেরকে এখনও দিতে হবে আজকে 6 মাস পরে? আপনি কি অভ্যুত্থানের ঠিকাদারি নিয়েছেন যে কেউ অভ্যুত্থানের পক্ষে কেউ অভ্যুত্থানের বিপক্ষে, এইগুলো আপনার কাছে গিয়ে প্রমাণ দিতে হবে? আমরা অভ্যুত্থানের পক্ষে কি পক্ষে না সেটা 70 জন প্লাস মাদ্রাসা শিক্ষার্থীরা শহীদ হয়েছে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা অভ্যুত্থানের পক্ষে কি বিপক্ষে সেটা যাত্রাবাড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পিচ ডালা পথে মাদ্রাসার শহীদ শিক্ষার্থীদের যে রক্ত লেগে আছে সেই রক্তকে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা অভ্যুত্থানের পক্ষে কি বিপক্ষে সেইটা আপনি পালিয়ে যাওয়া স্বৈরাচারকে জিজ্ঞেস করলে পাবেন। আজকে 6 মাস পরে আপনার কাছে আমাদের প্রমাণ করতে হবে না যে আমরা অভ্যুত্থানের পক্ষে কি বিপক্ষে। আর আপনি যেটাকে মব বলছেন সেটাকে আসলে মব জয় বাংলা স্লোগান দিবে, সেটার বিপরীতে তো আজকে 6 মাস যাবৎ যেই জায়গাতেই জয় বাংলা স্লোগান দিয়েছে সেই জায়গাতেই আক্রান্ত হয়েছে। তো এখন দাড়ি টুপি পরিহিত লোক প্রতিবাদ জানিয়েছে, সেই জন্য এটা মব হয়ে গেল। আর আপনি ডেভিল ট্রিট করার কে? আপনি কে? শুধু এটুকু বলেই তো থামেন নাই, আরও কি বলেছে একটু শুনেন। কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রকে যদি অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা বাংলাদেশের মুসলমানরা করত বা মাদ্রাসা ছাত্ররা করত, তাইলে বেশি কিছু লাগতো না। শুধু 24 ঘন্টার জন্য যদি আওয়ামী লীগের সাথে আঁতাত করে নেয়, তাইলে তোমাদের বিপ্লব টিপ্লব বা গণ অভ্যুত্থান যে ক্ষয়ে যাবে, হুমাশা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এইটা কি বুঝেন না? মাথামোটা হয়েছেন নাকি? তারপরে বলছে, তৌহিদি জনতা, আপনারা 1.5 দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহমকি কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। বাপ হিসাবে বোঝা যাচ্ছে যে মাহফুজ আলম এই দেশের রাজা আর আমরা এখানে প্রজা হয়ে আছি। তো রাজা আমাদেরকে যেটুকু সুযোগ দিবে সেটুকুই আমরা ভোগ করব, সেই সুযোগটুকুই আমরা গ্রহণ করব। আর রাজা যখন চাইবে সেই সুযোগটুকুকে বন্ধ করে দিবে। একটা সময় শোনা যেত শেখ হাসিনা বলতো, আমি এটা বন্ধ করে দেব, ওটা বন্ধ করে দেব, এটা করে দিছি, ওইটা করে দিছি। আজকে আমরা মাহফুজ আলমের মুখে সেই ছায়া শেখ হাসিনাকেই দেখতে পাচ্ছি। শেখ হাসিনার কণ্ঠেরই অনুকরণ তিনি করছেন। এমনভাবে বলছেন যে আপনি দেশের রাজা, আপনি এই দেশের ইসলামপন্থীদেরকে এখন সুযোগ করে দিয়েছেন তারা ইসলাম ধর্ম পালন করবে, এবং আপনি চাইলে আবার সেই ইসলাম ধর্মটাকে সংকুচিত করে দিতে পারেন। আপনার যদি ওই হেডাম থাকে তাহলে সেই হেডাম আপনি দেখায়েন। তারপরে নসিহত দেয়, জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের উপর জুলুম অব্যাহত হবে। লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, জুলুম করবেন না, জুলুমের শিকারও হবেন না। এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ। মানে আমাদের উপরে জুলুম করা হবে। এই যে মাহফুজ আলম দপ্তরবিহীন উপদেষ্টা এই কথাগুলো বললেন, তাওহিদি জনতা বলে বললেন, এখানে কেউ মব করে নাই, কিন্তু উনি এটাকে মব টেক দিয়েছেন। মব টেক দিয়ে তিনি জয় বাংলার লোকদের পক্ষ অবলম্বন করেছেন। মব টেক দিয়ে তিনি আদর্শিকভাবে তাসলিমা নাসরিনের বাক স্বাধীনতা বলেন কিংবা মত প্রকাশের স্বাধীনতা বলেন, ওইটার পক্ষে দাঁড়িয়েছেন। উনি আমাদেরকে ডেভিল ট্রিট করে শক্ত হাতে নিয়ন্ত্রণ করার কথা বলে আমাদেরকে ছাত্রলীগ আওয়ামী লীগের কাতারে নামিয়েছেন। উনি আমাদেরকে প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ করার দায় চাপাচ্ছেন আমাদের উপরে। সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে, তিনি তৌহিদি জনতা বলে কটাক্ষ করে তারপরে বলেছেন, এই যে ধর্ম পালনের সুযোগ পেয়েছি সেইটা আমাদের আহমকি এবং উগ্রতার কারণে যেন বিনষ্ট না হয়। তার মানে উনি কি বুঝাচ্ছেন আমাদেরকে? এখন ধর্ম পালনের সুযোগ পাচ্ছি, কথা বলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ উনি কেড়ে নেবেন? আপনি কথা বন্ধ করার কে? আপনি কি রাজা? নিজের হদ বুঝতে হয় মিয়া। যাই হোক, এখানে পাল্টা প্রশ্ন করা হয় নাই, কেন জয় বাংলা স্লোগান দেওয়া হলো? কেন বাংলা একাডেমি এমন ব্যক্তিকে স্টল বরাদ্দ দিল যেই ব্যক্তি জয় বাংলার লোক? আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য দিতে ভুলে গেছি, ভিডিওটা দেখেন 5 সেকেন্ডের।
এখানে সব্যসাচী নিজে একটা ছড় মেরেছে। একজন লোক যিনি জঙ্গিবাদ উগ্রবাদ বলে উস্কায় দিচ্ছে, একজন লোক যিনি জয় বাংলা স্লোগান দিয়েছে এবং মৌলবাদ নিপাত যাক এই স্লোগান দিয়েছে, একজন লোক যিনি শিক্ষার্থীর উপরে হাত উঠিয়েছে, এর পরেও তার স্টল ভাঙচুর করা হয় নাই, এর পরেও তাকে মারা হয় নাই। এর চাইতে দরজার পরিচয় আর কি হতে পারে? এটাকে যদি মব আখ্যা দেওয়া হয় তাহলে এটা নিতান্তই জুলুম এবং অন্যায়, অবিচার। মাদ্রাসা শিক্ষার্থীদেরকে সুযোগ পেলেই বলির পাঠা বানানো হয়। জয় বাংলা স্লোগান দিলে আপনারা যদি সেটার প্রতিবাদ করেন তাহলে সেটা হয় বিপ্লব, আর হুজুররা যদি সেটার প্রতিবাদ করে তাহলে সেটা হয়ে যায় মব। এটা কোন ধরনের স্ট্যান্ডার্ড? তাছাড়া তৌহিদি জনতা বলেছেন ভাষাগত ক্রিমিনালিজম সেই শেখ হাসিনার যুগেও ছিল, এই যুগেও চলতেছে। শুধু আগে ছিল এক ভাষা, এখন আরেক ভাষা আসছে। তৌহিদি জনতা বলে বিভিন্ন পত্রপত্রিকায় এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে তৌহিদি জনতা শব্দটাকে ঘৃণার শব্দ বানানো হচ্ছে, ব্যঙ্গ করা হচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে। আমি স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের সকল মুসলমানদের জেনে থাকা দরকার, তৌহিদি জনতা এই শব্দটাকে কেউ যদি ঘৃণার শব্দ হিসেবে ব্যবহার করে, কেউ যদি ব্যঙ্গ করার জন্য ব্যবহার করে, কেউ যদি তুচ্ছতাচ্ছিল্যের জন্য ব্যবহার করে, তাহলে সে আর মুসলমান থাকবে না, সে তৌহিদি জনতা থেকে বের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না। আরেকজন সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, লেখক পাঠক প্রকাশকের স্বাধীনতা খর্ব করাটা আরেক ফেসিবাদ। আমি এই কথার সূত্র ধরে সমগ্র বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, মত প্রকাশের নামে রাসূলের নামে বিদ্বেষ ছড়ানো যাবে না, মত প্রকাশের নামে উম্মাহাতুল মুমিনিনের নামে বিদ্বেষ করা যাবে না। আজকালকার যুগে মত প্রকাশ নামে হেট স্পিচ বা ব্লাসফেমি এইগুলার স্বাধীনতা চাওয়া হয়। এইগুলার স্বাধীনতা বাংলাদেশের মুসলমানরা যতদিন পর্যন্ত তাদের দেহ রক্ত আছে ততদিন পর্যন্ত দিবে না। শাতিমে রাসূলদের সাথে আমাদের কখনো আপোষ ছিল না, ইসলাম বিদ্বেষীদের সাথে আমাদের কখনো আপোষ ছিল না, এমনকি তাদের সাথে আমাদের কোনো সফটনেস ছিল না। কোনো রাজনীতিবিদ, কোনো রাষ্ট্রের হর্তাকর্তা, আমলা কামলা যদি তাদের সাথে সফটনেস রাখে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের পক্ষ অবলম্বন করে, আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি, আমরা তাদের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণা করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ক্বাদ বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা বলেছিলেন, ঠিক সেই চেতনায় উদ্দীপ্ত হয়ে আমরাও যারা শাতিমে রাসূল, ইসলাম বিদ্বেষী, রাম বামদের পক্ষ অবলম্বন করবে, তাদের সাথেও সম্পর্কচ্ছেদের ঘোষণা করব। আজকে যে ইস্যুটাকে নিয়ে ইসলামপন্থীদেরকে বলির পাঠা বানানো হচ্ছে, তাদেরকে উগ্র এবং জঙ্গি ট্যাগ দেওয়া হচ্ছে, সেই ইস্যুটার ব্যাপারে পাল্টা প্রশ্ন আপনারা কেন করেন না যে সে কেন উগ্রবাদ এবং জঙ্গিবাদ বলে এই উত্তেজনার পরিবেশ সৃষ্টি করলো? সে কেন এর আগের দিন ফেসবুকে সাহস থাকলে আয় এই ধরনের হুমকি দিয়ে কেন এই প্লট সৃষ্টি করলো? এবং আমি নিশ্চিত ভারতের সাথে তার একটা সম্পর্ক আছে। না হয় এই ঘটনা ঘটার পরে পুরা বইমেলায় যারা ছিল তাদের জানার আগে কিভাবে ভারতের পত্রিকাগুলো জানে? এইগুলা সরকারের কাছে দাবি, এইগুলা সুষ্ঠুভাবে তদন্ত হোক। এদেরকে ধরলে, এদেরকে ঘাটলে আশা করতেছি অনেক বড় কিছু বের হবে। আর বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আর কতদিন অনুগ্রহের পাত্র হয়ে থাকবেন? যারাই আপনাদের নেতৃত্বে আসে, যারাই দেশের ক্ষমতায় আসে, তারাই হয়ে যায় রাজা আর আমরা হয়ে যাই প্রজা। আর কতদিন আমরা অনুগ্রহের পাত্র হয়ে থাকব? এই সিস্টেমটাই এমন যে সিস্টেম একজন ক্ষমতাসীনকে রাজার ফিল এনে দেয়। একজন ক্ষমতাসীনকে মনে করে সে রাজা হয়ে গেছে, বাকি যারা আছে সবাই দাস। সে চাইলে আপনার বাকস্বাধীনতা দিতে পারে, কাজের ক্ষেত্রে প্রশস্ততা দিতে পারে, আবার চাইলে সে আপনার মুখ বন্ধ করে দিতে পারে। 2 দিন হয়নি রক্তের উপর দিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে সে আজকে বলতেছে, তৌহিদি জনতা বলে কটাক্ষ করতেছে, আমাদের ধর্ম এবং সংস্কৃতি পালনকে সংকুচিত করে দেওয়ার হুমকি দিয়েছে। আপনারা বুঝতে পারেন সে কি বলেছে? এবং তৌহিদি জনতা শব্দটাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, দিন দিন ব্যঙ্গ করা হচ্ছে। মুসলিম বলতেই তৌহিদবাদী, আমরা তৌহিদবাদী মুসলিম। তৌহিদবাদী শব্দটাকে ক্রিমিনালাইজ করছে যেভাবে অতীতের বিভিন্ন ফ্যাসিস্ট এবং শাসকরা আমাদের বিভিন্ন বিধানকে ক্রিমিনালাইজ করেছে। বাংলাদেশের মুসলমানদের এখনো কি ঘুম ভাঙবে না? তারা কি উদাসীনভাবেই নিজের জীবনটা কাটিয়ে যাবে? তাদের সম্বিত কবে ফিরবে? আর কত তারা গোলামির শৃঙ্খলায় আবদ্ধ থাকবে?
এখনো কি সময় আসে নাই আল্লাহর আইন, আল্লাহর শরিয়া, আল্লাহর বিধান কায়েমের জন্য নিজেদেরকে জাগ্রত করা? এখনো কি সময় আসে নাই নিজেদেরকে আধুনিক দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার? এখনো কি সময় আসে নাই যত ধরনের ইসলাম বিদ্বেষ আছে, যত ধরনের কুফরি আছে, যত ধরনের নেফাকে আছে, সব কিছুর অন্ধকারকে ধুরে ঠেলে দিয়ে ইসলামের আলোয় এই পুরো দেশকে আলোকিত করার সময় কি এখনো আসে নাই? আসুন আমরা জাগি। আমরা যদি না জাগি তাহলে সকাল হবে না। আমরা যদি কালিমার চেতনা নিয়ে দাঁড়িয়ে না যাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কালিমাই উচ্চারণ করতে পারবে না। বাংলাদেশ এক গভীর অন্ধকারের দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা এখনোই সতর্ক হন, না হয় আমাদের ক্ষতির পরিমাণ বাড়বে ছাড়া কমবে না। আজকের গণ অভ্যুত্থানের পরে আমরা শরিয়ার দাবি করি নাই, আমরা আমাদের অধিকার টুকু চাই নাই। আমরা চেয়েছিলাম না মানুষ থেকে মানুষ হিসেবে বেঁচে থাকতে, কিন্তু আমাদেরকেও বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র এবং পায়তারার মাধ্যমে ডিহিউম্যানাইজ করা হচ্ছে। আসলে সমাধান কেবল ইসলামী বিপ্লবেই। আমি সেদিকেই আপনাদেরকে আহ্বান করছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।